অস্থির পদার্পণে ঘরের এদিক থেকে ওদিক পায়চারি করছে হৃদিতা। বারান্দার দরজার কড়াঘাত আর নেই মিনিট দুয়েক যাবৎ, তবুও তটস্থ হয়ে আছে হৃদি। এত রাতে বাবা মা কাউকে ডেকে আনবে কিনা তাই ভাবছে ও। এত রাতে ডাকাটা মনে হয় ঠিক হবে না। দরজায় নক করাটা বন্ধ হলেও একটা ভয় থেকে যায়। হৃদি একবার ভাবছে দরজা খুলে দেখবে বারান্দায় কেউ আছে কিনা, আবার পরবর্তীতে জড়সড় ভঙ্গিতে ঘটিয়ে যাচ্ছে সে। কিন্তু রহস্যটা না উদ্ঘাটন করলে স্বস্তি মিলছে না। হৃদি দু একবার এদিক ওদিক হাঁটাহাঁটি করে বারান্দা দরজার সাথে হেলান দিয়ে কান খাড়া করে বোঝার চেষ্টা করলো দরজার উপাশে সারা শব্দ। কিন্তু মিনিট পেরিয়ে গিয়েও কোনো রকম আওয়াজ পেল না। হৃদি তার চিন্তিত ভঙ্গিতে দরজা থেকে সরে দাঁড়ালো। ও ঠিক করলো যেই হোক বারান্দায় কিছুতেই দরজা খুলবে না সে। সব চিন্তা ছেড়ে ফেলে বিছানায় শরীর এলিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করতে হঠাৎ মস্তিষ্কে একটা কথা নাড়া দিল, প্রজ্জ্বল। সম্প্রতি ফিরতে হৃদস্পন্দন বেড়ে গেল হৃদির। বুকের ধীপ ধীপ আওয়াজটা পাশে থেকে কেউ যেন শুনতে পাবে এমন। হৃদি ফোনটা হাতে নিয়ে তড়িঘড়ি আবারও বারান্দা দরজার কাছে ছুটে গেল। দরজা খুলবে কিনা ভাবতে ভাবতে মৃদু শব্দে দরজা খুলে দিল সে। অন্ধকার বারান্দা, কোনো কিছু চোখে ঠাওর করার উপায়ন্তর নেই। হৃদি এদিক ওদিক তাকিয়ে কারো উপস্থিতি বুঝে উঠতে পারল না। ফোনের ফ্ল্যাশটা জ্বালাতে নিতে হাতে হ্যাচকার টান পড়লো। ঘাবড়ে নিয়ে চেঁচাতে নিল হৃদিতে, তবে তার আগে কেউ মুখে হাত চেপে আটকে দিল। এত জোরে দেয়ালে চেপে ধরেছে যে দম বন্ধ হওয়ার উপক্রম। হৃদি ছটফট করতে শুরু করতে আওয়াজ এলো পরিচিত স্বরের, চুপ, একদম চুপ, এত ছটফট করিস কেন বলতো। হৃদি থমকালো। যা ভেবেছিল তাই। সে চেনা কণ্ঠস্বর, সে প্রিয় মানুষের মৃদু কণ্ঠ কানে বাজতে চুপ হয়ে গেল হৃদিতা। হাত পের চাঞ্চল্যতা থেমে গেল মুহূর্তে। হাত উঠিয়ে বারান্দার উজ্জ্বল সোডিয়ামের আলোটা জ্বালিয়ে দিতেই তপ্ত আলো কিছুক্ষণের জন্য আঁখি পল্লবে বেজায় ভাবে ধরল। চোখ বন্ধ করে নিল হৃদিতা। কিছু সময় পর চোখ খুলতে দৃষ্টি আকর্ষণ করলো একজোড়া চেনা চোখ, নেশাক্ত মায়াভরা চোখ। হৃদির বোকা বোকা চাহনি আটকে গেল সে দৃষ্টিতে। প্রজ্জ্বল এক চিলতে হাসি সমেত হৃদির দিকে স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সে চোখের মাঝে হাজারো আকুতি। হৃদি চকিত হতে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে উঠল চোখের সামনে। চোখ নামিয়ে নিয়ে ছাড়া পাওয়ার জন্য আবারও ছটফটানি শুরু করে দিল। প্রজ্জ্বল হাতের বাঁধন শক্ত করতে হৃদিতে ব্যথাজোর আওয়াজে নেমিয়ে যেতে এই প্রজ্জ্বল ছেড়ে দিল। ওকে, চলে যান এখান থেকে। হৃদি কম্পিত কণ্ঠে কথাটা প্রজ্জ্বলের উদ্দেশ্য বলে ঘরে চলে যেতে নিল। সে আর হওয়ার কথায়। প্রজ্জ্বল এক হাত হৃদির কোমর জড়িয়ে আছে, টেনে নিল। চুলের কাঁটাটা খুলে দিতেই পিঠময় ছড়িয়ে পড়ে হৃদির ভারী চুলের বোঝা। প্রজ্জ্বল নিজেও বারান্দার রেলিংয়ে ঠেস দিয়ে মুখ ডুবালো হৃদি তার চুলে। মৃদু কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আমি ঝলসে দিয়েছি, ঠিক একইভাবে ঝলসে দিয়েছি। যে চেহারা ভেবেও নিজেও ভয় পেয়ে যাবে। প্রজ্জ্বলের এহেন কথায় আঁতকে উঠল হৃদি। তার নিজেকে অনেক কষ্টে ছাড়িয়ে নিয়ে প্রজ্জ্বলের মুখোমুখি হয়ে দাঁড়ালো সে। প্রজ্জ্বল তৎক্ষণাৎ আবারও আঁকড়ে ধরল হৃদিকে। হৃদি ভয়ার্থ দৃষ্টিতে তাকালো প্রজ্জ্বলের দিকে। কাকে ঝলসে দিয়েছেন? রায়হানকে। কিছুটা অবচেতন উত্তর করল প্রজ্জ্বল। রায়হান? কি করেছেন আপনি ওনার সাথে? কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল হৃদিতা। ও যে অপরাধ করেছে তার পরিমাণে শাস্তিটা তুচ্ছ। কি করেছেন আপনি রায়হান ভাইয়ার? শাট আপ, জাস্ট শাট ইউর মাউথ ইডিয়েট। ওর নাম মুখে নিবি না তুই। হৃদিতে চমকে উঠলে প্রজ্জ্বলের ধমকানিতে। তবে পরক্ষণে একটা বিশ্রী গন্ধে শরীর গুলিয়ে এলো। এসব ভুলে চোখ তুলে প্রজ্জ্বলের দিকে তাকাতে দেখলো প্রজ্জ্বল হালকাভাবে টলছে। হৃদি বুঝে গেল রাগান্বিত স্বরে কটাক্ষ করে বলল, আপনি ছাইপাশ খেয়েছেন? প্রজ্জ্বল হালকা এলোমেলো ভাবে মাথা নাড়ালো। হৃদিকে আরও কিছুটা কাছে টেনে নিয়ে বলল, সরি, প্রথমবার আর এই শেষবার। তোর এই দূরত্ব সহ্য হচ্ছে না আমার। কেন এত শাস্তি দিচ্ছিস? আর কতবার পোড়াবি আমায়? জানকে বাঁচাতে গিয়ে এমন সিদ্ধান্ত নেব ভাবতে পারিনি। তুই ঠিক বলেছিস, আমার ঘৃণা ছাড়া অন্য কিছু প্রাপ্য না। অভিমানে ভরা তুলে দিতে মাথা নিচু করে নিল। এইসব কথার ভিত্তিতে কি বলবে সে? মুখে ঘৃণা করে বললে মন তো তা চায় না। তবে এইসব কথার কোনো উত্তর নেই ওর কাছে। প্রজ্জ্বল যা করেছে তারপর এত সহজে ওকে ক্ষমা করা যায় না। হৃদরানী, ক্ষমা করা যায় না আমায়? আমি আর সহ্য করতে পারছি না, মরে যেতে ইচ্ছে করছে। মাফ করে দে না প্লিজ। এই দহন যে সহ্যের সীমার ওপারে। প্রজ্জ্বলের শরীর জুড়ে মদের গন্ধে দম বন্ধ হয়ে আসছে হৃদি। প্রজ্জ্বলের অস্পষ্ট কথা কানে গেল, কিছু বলল না সে। প্রজ্জ্বলের হাত ছাড়িয়ে নিয়ে ওকে কোনোরকম ঘরের বিছানায় বসিয়ে দিল হৃদি। এই মুহূর্তে প্রজ্জ্বলের হুঁশ নেই। এমত অবস্থায় ওকে একা ছাড়াও ঠিক হবে না। ড্রাইভ করতে গিয়ে যদি কিছু একটা। হৃদি এসব ভাবতে আতঙ্কিত হয়ে কেঁপে উঠল। কে জানে কিভাবে বারান্দায় এসেছে। আপনি বসুন, আমি বাবার জামা কাপড় নিয়ে আসি, ফ্রেশ হয়ে নেবেন। প্রজ্জ্বলকে বুঝিয়ে হৃদি যেতে নিতে প্রজ্জ্বল আবার ওকে চেপে ধরল। অনেক মিস করছি বউ, কোথাও যাস না এখন, আর দূরে রাখিস না এইভাবে। হৃদি প্রজ্জ্বলের হাতের বাঁধন ছাড়িয়ে 2 কদম দূরে গিয়ে দাঁড়ালো। যদিও এমন অবস্থায় কথাগুলো বললেও কোনো কাজ হবে না, তবুও কাট কাট গলায় বলল হৃদি, অধিকার বোধটা বোধহয় ভুলে গেছেন। আপনার সাথে বর্তমান কোনো সম্পর্ক নেই আমার।
প্রজ্জ্বল হাসলো, টাল সামলে কোনো রকম উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেট হাত ধরে কিছু কাগজ বের করলো। একটা কাগজ মেলে ধরে উঁচে নিয়ে বলল, এটা সেই কাগজ যেখানে আমি তোকে না বলে সাইন করিয়ে নিয়েছিলাম নাইমকে দিয়ে। হা হা, তবে তুই ভীষণ চালাক, ঠিক তোর বাপের মতো ধরে ফেলেছিলি। এটা অবশ্য আমারই ভালো হয়েছে, নিজের নাম লিখে হুদাই সাইন বসিয়েছিলে। অন্য একটা কাগজ মেলে ধরলো প্রজ্জ্বল। আর সেকেন্ডের কাগজটা, যেটা দিন দুয়েক আগে তুই পাঠিয়েছিলি ডিভোর্স লেটার, তোর কিভাবে মনে হলো এত কিছুর পর এটাতে সাইন করে দেবো আমি? কথাগুলো বলে কটমট চাহনি নিয়ে হৃদের দিকে তাকালো প্রজ্জ্বল। কাগজ দুটো এক জায়গায় করে গুটি গুটি করে ছেড়ে হৃদের উপর ছড়িয়ে দিল প্রজ্জ্বল। হৃদি রেগে গিয়ে ঘরে ছাড়তে নিতে হুট করে প্রজ্জ্বল কোলে তুলে নিল ওকে। কি করছেন? ছাড়ুন, নামিয়ে দেন আমাকে, আমি কিন্তু চেঁচামেচি করবো এবার। কর, যা ইচ্ছে কর, ভয় পাই নাকি আমি? যা চিৎকারে দে, আমি আজ এখানে ঘুমাবো আর তোর সাথে অধিকার আছে আমার। আমি ঘৃণা করি আপনাকে। মুখ ঘুরিয়ে কথাটা বলল হৃদি। প্রজ্জ্বল দাঁত কেলিয়ে হাসলো। হৃদিতার চোখে সে হাসি পড়তে ব্রু কুঁচকে নিল। ও হাসির রহস্য উন্মোচন করার আগে প্রজ্জ্বল ওকে ধীপ করে বেড়ে ছুড়ে দিল। নরম তোষাকে পড়ে ব্যথা না পেলে ভয় পেয়ে কুঁকড়ে গেল হৃদি। চোখ ধরে সামনে তাকানোর আগে প্রজ্জ্বল ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো, একদম আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে গলায় মুখ গজলো। হৃদি বেশ কিছুক্ষণ মোছামুছি করে ক্লান্ত হলো, কিছুতে প্রজ্জ্বলের থেকে নিজেকে ছাড়াতে পারছে। এক সময় হার মেনে নিয়ে ওভাবেই শুয়ে থাকলো হৃদিতা। প্রজ্জ্বল ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। একটু ঘুরে প্রজ্জ্বলের মুখোমুখি হলো হৃদিতা। হাতের বাঁধন ঘুমের সাথে আলগা হয়েছে তখন। হৃদি মেরুকম্পিত হাতে প্রজ্জ্বলের গালের উপর এক হাত রাখলো। কতদিন দেখে না এই ছেলেটাকে, যাকে চোখে হারাতো কয়েক ঘন্টা না দেখে দম বন্ধ লাগতো, আজ সে ঘৃণায় পরিণত হয়েছে। মন হাজারবার দেখতে চাইলেও অভিমানী চোখ জোড়া দৃষ্টি সংযত রাখে হৃদি প্রজ্জ্বলের মুখে স্থির দৃষ্টি রাখলো। আগের সে প্রাণবন্ত প্রজ্জ্বল আর নেই, চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচের দিকগুলো কালো হয়ে গেছে। রাতে ঘুমনে বোধ হয় অযত্নে অবহেলায় বেড়ে ওঠা দাড়িতে ভর্তি চাল, পরনে ঢিলা ঢালা টি শার্ট, কেমন একটা দেখাচ্ছে যেন। চোখ মুখ শুকিয়ে গেছে একেবারে। ওভাবেই ঘুমন্ত অচেতন প্রজ্জ্বলের দিকে তাকিয়ে রইল হৃদি। গালে বার কয়েক হাত ছুঁয়ে দিয়ে অধর ছুঁয়ে দিল কপালে। আর একবার মুখের দিকে তাকিয়ে হৃদি আবারও অধর ছোঁয়ে প্রজ্জ্বলের দাড়িতে ভরা চোয়ালে। তারপরে কোনোরকম প্রজ্জ্বলকে ছাড়িয়ে উঠে বসলো সে। কিছুতে আর এ লোকের মায়া পড়বে না সে। এই ছোট্ট জীবনটাতে কম কষ্ট পায়নি। প্রজ্জ্বলের গায়ে চাদর টেনে মৃদু পায়ে ঘর ত্যাগ করল হৃদিতা। সিদ্ধান্ত নিয়েছে প্রজ্জ্বলের থেকে অনেক দূরে চলে যাবে সে। প্রজ্জ্বল জানবে না সে ঠিকানা। দরজাটা আটকানোর আগে আরেকবার প্রজ্জ্বলের উপর চোখ বুলিয়ে নিল হৃদি। ঘুমে আচ্ছন্ন হয়ে আছে প্রজ্জ্বল। সকালের আগে এই ঘুম ভাঙ্গার নয় বোধ হয়। আলতো করে দরজাটা আটকে ড্রয়িং রুমে গেল হৃদিতা। সারা রাত প্রজ্জ্বলের সাথে থাকা কোনোভাবেই সম্ভব নয়, সহ্য করার মতোও নয়, তাই আজ রাতটা অন্য ঘরে কাটিয়ে নেবে হৃদিতা। মামু, আপনি বলবেন কি হৃদিতা কোথায়? রেগে মেঘে ওসমান সাহেবকে প্রশ্ন করল প্রজ্জ্বল। সে 10টায় ঘুম থেকে ওঠার পর পুরো বাড়ি খুঁজেও হৃদিতাকে পায়নি প্রজ্জ্বল। আর তখন থেকে ওসমান সাহেব বাড়ি মাতিয়ে রেখেছে প্রজ্জ্বল। হৃদির হঠাৎ উদা হওয়ার ব্যাপারটা প্রজ্জ্বল বুঝতে পেরেছে হৃদির আলমারিতে দেখে। আমি তো আগেই বললাম আমরা জানি না হৃদি কোথায় গিয়েছে, আর ওর সন্ধান জেনে তোমার তো কোনো লাভ নেই। লাইফে সেটেল হয়েছ, এবার বিয়ে শাদিটা করে নাও, ওকে ওর মতো থাকতে দাও। আপনি সব কিছু জানার পরেও এমন বলছেন মামু? আপনি তো সবটা জানতেন তাই না, আমি যা করেছি হৃদির জন্য? আমি আগেও এই ব্যাপারে তোমায় নিষেধ করেছিলাম প্রজ্জ্বল। আপনি বলবেন না হৃদি কোথায়? আমি জানি না সে কোথায়, ওসমান সাহেব তেছাড়াভাবে উত্তর দিলেন। প্রজ্জ্বল এবার হৃদের মায়ের হাত জোড়া চেপে ধরল, কাঁদো কাঁদো কণ্ঠের ভান করে বলল, মামুনি, মামুনি প্লিজ বলে দাও হৃদিতা কোথায়। আমি সত্যি বলছি, আর কোনো কষ্ট দেবো না, প্লিজ বলো, নয়তো আমি এই বাড়িতে আমার অন্বেষণে বসে যাব। ভেবাচাকা খেয়ে গেলেন হৃদির মা। বাঁকা চোখে স্বামীর দিকে দৃষ্টি দিলেন তিনি। ওসমান সাহেব মুচকি হেসে চোখের ইশারায় আশ্বস্ত করলেন, কিছু বলো না এখন, দেখি প্রজ্জ্বল কী করে। উনিও আশ্বস্ত হলেও আমতা আমতা করে বললেন, আমি জানি না বাবা, তোমার মামু জানে, তোমার মামুকে জিজ্ঞেস করো। এসব কি বলছো? সব দোষ নন্দ ঘোষ? আমি তো বললাম আমি কিছু জানি না। হৃদিতা আমি কিছু বলে যায়নি। প্রজ্জ্বল দুপা পিছিয়ে গেল, তিরিক্ষি নিয়ে দাঁতে দাঁত চেপে রাগ সামলে বলল, আপনারা বলবেন না তাই তো, ঠিক আছে, এই বাড়ি থেকে আজ লাশ বের হবে আমার। কথাটা বলে খাওয়া টেবিল থেকে ছুরিটা নিয়ে বাঁ হাতের শিরা বরাবর চেপে ধরল প্রজ্জ্বল। আঁতকে উঠলেন হৃদিতার মা। তিনি চিৎকার করে করে প্রজ্জ্বলকে ছুরি ফেলে দিতে বললেন। প্রজ্জ্বল শুনল না। উনি এগোতে নিতে প্রজ্জ্বল পিছিয়ে গিয়ে আবারও একবার শাসিয়ে দিল, শেষবারের মতো। এত কিছুর মধ্যে ওসমান সাহেব স্বাভাবিক। চশমাটা কিছুটা ঠিকঠাক করে নিয়ে আরামসে সোফায় বসলেন তিনি। স্বাভাবিকভাবে বললেন, হৃদিতা, ওর
আম্মুর বান্ধবীর বাসায় গেছে চট্টগ্রাম। প্রজ্জ্বল বাঁকা হাসল। ছুরিটা যথাযথ স্থানে রেখে বাসা থেকে বেরোতে নিতেই আটকে দিলেন ওসমান সাহেব। তাচ্ছিল্যের স্বরে বললেন, এত তাড়াহুড়োর কিছু নেই। রীতি দুদিন ওখানে থাকুক আগে, তারপর যেও। আমি আশেপাশে থাকবো, দুদিন পর না হয় ওকে আনতে যাব। দুপুরে খেয়ে যেও। আর তুমি ভেবো না যে ছুরি হাতে ধরেছিল বলে আমি বলে দিয়েছি রীতিতা কোথায়। আমি চাই সব কিছু ঠিক হয়ে যাক, আর আমি জানি ওই বাটার লাগানো ছুরিতে চামড়া ছাড়া আর কিছুই কাটবে না। প্রজ্জ্বল মুখ গোমড়া করে তাকালো ওসমান সাহেবের দিকে, ব্রু জোড়া বাঁকা করে নিয়ে মনে মনে বলল, দেখি আর বলি, ধড়িবাজ শ্বশুর। পুরোপুরি পাগল না হলেও পাগল কিন্তু হয়েছো বটে। আমার মেয়ে কতটা স্ট্রং দেখেছো। ও কিন্তু তোমার মতো নেকামো করেনি তোমার বাসায় গিয়ে। আর তুমি বাংলা সিনেমার মতো হাতে ছুরি ধরে বলেছো যে মেয়ে দিয়ে দিন। বাকি শ্বশুরটা ভালো পেয়েছো, নয়তো আজের দুর্দশা চোখে সইতো না। বাটা লাগানো ছুরিতে হাত কাটতে আসছে আহাম্মক। সেপা ওকে লেবু জল করে দিও। নেশা বোধহয় কাটেনি এখনও। রাগে গিজগিজ করে কয়েকটা কথা শুনিয়ে ঘরে চলে গেলেন ওসমান সাহেব। প্রজ্জ্বল বোকা বোকা চাহনি নিয়ে নিজের মামার কথাগুলো শুনলো। এতক্ষণ পরে সোফায় ধিক করে বসে পড়ল ও বলল, মামনি লেবু পানি দাও জলদি, বেশি করে দিও। এই ধড়িবাজ শ্বশুর আর তার মেয়ের কাহিনীতে সত্যি এবার মাথা ঘোরাচ্ছে আমার। শরীর খারাপ লাগছে, তাড়াতাড়ি যাও। রুদ্রাক্ষবরণ লালাপ আভা ছড়িয়ে কিছু ঘন্টা আগে গগনে দেখা মিলেছে পূর্ণ প্রভাকরের। তীর তীর করে বয়ে চল বাতাসে আবহাওয়া এক ছটা বিশ্ব নিয়ে আছে। মেঘালয়ে ঘনীভূত কালো পরশের পাহাড় জমা না হলে প্রকৃতি গড়ে পড়েছে দোটানায়। মেঘমালয় ডাক হাঁকলেই বৃষ্টি নামবে যেন। একদিন যেতে না যেতে চট্টগ্রামে সে কাঙ্ক্ষিত ঠিকানায় এসে হাজির হয়েছে প্রজ্জ্বল। সেবা বেগম সকালে প্রাণপ্রিয় বান্ধবী সীমাহকে জানিয়ে রেখেছেন তার একমাত্র জামাই যাচ্ছেন সেখানে। সীমাহক একটু অভিমান করেছিলেন বটে যে এদের বিয়ে হয়েছে, অথচ তিনি জানেন না। তবে পরবর্তী খুশিতে গদগদ হয়ে উঠেছেন তিনি। এখন সকাল 9টা কি 9:30, এর মধ্যেও বহু প্রকারের খাবার দাবার তৈরি করে সাজিয়ে ফেলেছেন সীমাহক। প্রজ্জ্বল আসতে না আসতে শুরু করে দিয়েছেন তার আপ্যায়ন। খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে প্রজ্জ্বল। আর কি লাগবে না লাগবে সে নিয়ে গর্ব তদারকি করছে সীমাহক। এক প্রকার জামাই আদর বলা যায়। খাবার টেবিলে প্রজ্জ্বলের সামনের একটা চেয়ারে হাজারো অস্বস্তি নিয়ে বসে আছে হৃদিতা। ওর কটাক্ষ দৃষ্টি প্রজ্জ্বলের রাজকীয় আয়ুষের উপর। প্রজ্জ্বলের উপর প্রচণ্ড বিরক্ত হৃদিতা। এসে থেকে একটা বারও ওর দিকে তাকায়নি অবধি। আর খাবারে এমনভাবে মনোযোগ দিয়েছে যেন এই পৃথিবীতে এমন খাওয়া ছাড়া ওর আর বাকি কোনো কাজ নেই। হৃদের ভাবনার মাঝে গমগমে কণ্ঠে সীমাহকের বাড়ির কাজের মহিলা মোমেনা বেগম বললেন, ও মাইয়া, খাওয়ান সামনে নিয়ে এত লাড়ন চাড়ন করো কিনলে? গলাকে কাটা বিচ্ছে লাহি আই কি পানি দিতাম? পানি খাওয়া ভেবাচাকা খেয়ে গেল হৃদিতা। ঠোঁট উল্টে মহিলাটির দিকে তাকালো। ও সে দুদিন আগে এখানে এসে থেকে এই মোমেনা বেগম হৃদিতাকে সহ্য করতে পারছে না। দু চোখে কেমন করে যেন তাকিয়ে থাকতো হৃদিতার দিকে। সামনে পাইলে মুখ বাঁকিয়ে চলে যেত। কিন্তু কী কারণে এই মাঝবয়সী মহিলা মোমেনা বেগম এমন করছেন তিনি ভালোই জানেন। অথচ আজ প্রজ্জ্বল আসতে না আসতে তার মুখে হাসির জোয়ার এসেছে। ডাইনিংয়ে পাখা চলা সত্ত্বেও হাত পাখা ঘুরিয়ে চলেছে প্রজ্জ্বলের মাথার কাছে। আগ বাড়িয়ে এটা ওটা প্লেটে তুলে দিচ্ছেন তিনি। প্রজ্জ্বল বারণ করেও লাভ হয়নি। তিনি আদর মাখা গলায় ভুলিয়ে ভালিয়ে প্রজ্জ্বলের খাবার প্লেট ভর্তি করে দিয়েছেন। হৃদি প্রজ্জ্বলের প্লেটের উপর পাহাড় সমান খাবারগুলোতে চোখ বলিয়ে হালকা নাক ছিটকালো। ছোট একটা খাবারের দলা পাখি মুখে পুরে সামনে তাকাতে প্রজ্জ্বলের সাথে চোখাচোখি হলো। তার সাথে সাথে সেই যে সুযোগে প্রজ্জ্বল চোখ টিপ দিল ওকে। ছোট খাবারের দলা আটকে গেল, গলায় কাশি উঠে গেল। মুহূর্তে সীমা বেগম তড়িঘড়ি পানি খাইয়ে দিলেন। আস্তে আস্তে খাওয়া মামানি বলে হালকা করে পিঠে হাত বুলিয়ে দিলেন হৃদির। বিষমের ধাঁচ কমে যেতে মাথা নিচু করে খাবারে মনোযোগ দিল হৃদিতা। তার তাকাবে না এই অসহ্য রকমের ছেলের দিকে। হৃদিতার হঠাৎ এত অভিমানের কারণ কি বলো তো প্রজ্জ্বল? মেয়েটা কদিন পর এলো, তাও কিনা অভিমান করে। সীমাহকের কথা শুনে পানির গ্লাসে চুমুক দিয়ে হালকা বাঁকা হাসলো প্রজ্জ্বল। হৃদির দিকে তাকিয়ে বলল, আসলে আন্টি, হৃদির বয়সটা খুব কম। এই বয়সে প্রেগনেন্সিটা একটু রিস্ক হয়ে যায়। প্রজ্জ্বলের কথা শুনে অবাক চোখে তাকালেন সীমাহক। হৃদিদের মুখ তো হা হয়ে গেছে অলরেডি। কী সব বলেছে এই ছেলে? প্রেগনেন্সি মানে? খাওয়ার থামিয়ে হা হয়ে চোখ বড় বড় করে প্রজ্জ্বলের দিকে তাকালো হৃদিতা। কী সব বলছো প্রজ্জ্বল? হৃদিতা বা সেবা এই বিষয়ে তো আমাকে কিছু বলেনি। অসাবধানতা বশত হৃদিতার প্রেগনেন্সিটা মেনে নিতে পারিনি আমি। বাচ্চাটা না নেওয়ার জন্য বারণ করেছিলাম, তাই এত অভিমান ওর। প্রজ্জ্বল সীমাহককে আরও কিছু বুঝিয়ে দিয়ে ক্ষান্ত হলো। নিজের বয়ে আনা হৃদিতা সে বানানো ভুয়া প্রেগনেন্সি রিপোর্টটাও দেখিয়ে দিল। হৃদিতা শুকনো ঢোক গিল। শেষে কিনে ওর পাতা ফাঁদে প্রজ্জ্বল ফাঁসে দিল ওকে। না, এই জেলেকে আর সহ্য করা যাচ্ছে না। এখানে আর কিছুতে থাকবে না ও। হৃদিতা খাবার ছেড়ে হবে উঠতে নিয়েছে তখনই মোমেনা বেগম হাত পাখার গতি বাড়িয়ে দিয়ে মুখ ঝামটা মেরে বললেন, স্বামীর সাথে অভিমান কইয়া এখানে আইসা বসে আছো মাইয়া? না জানি পেটে বাচ্চা হলে কোন পরপুরুষের কথা ভাবতেছো। গলা তো খাবার আটকাবই। মোমেনা আপা চুপ
করুন, কী সব বলছেন? সীমা হক থামিয়ে দিলেন মোমেনা বেগমকে। হৃদিতা রাগ করলো না, তবে বিরক্ত হলো, প্রচণ্ড রকমের বিরক্ত। এই মহিলা আর প্রজ্জ্বল দুজনে জঘন্য হয়ে উঠেছে ওর কাছে। চেয়ারে জোরে করে সরিয়ে হৃদিতা উঠে গেল ঘরে। হৃদিতা উঠে যেতে প্রজ্জ্বল খাবার ছেড়ে উঠলো, হাত পরিষ্কার করে মোমেনা বেগমকে উদ্দেশ্য করে বলল, জানেন তো খালা, ওই মেয়ে সারাক্ষণ আমার কথাই ভাবে, তাই তো কাল রাতে ফোন করে বলল আমি অভিমান করেছি, তাড়াতাড়ি এসে নিয়ে যাও আমায়, আর থাকতে ইচ্ছে করছে না। ফোন করেছিল তোমায়? সন্ধিয়ান কণ্ঠে প্রশ্ন করলো সীমা হকরে দিতে। আমি বলতে পাগল আন্টি, একটা দিন আমাকে না দেখে অভিমান ভেঙে গেছে, নিজে থেকে ফোন করে ডেকেছে। এত ভালোবাসে হয়ে গেছে আপনার, এবার যেতে পারে। দিদিদের কথা শুনে চমকে উঠলেন সীমা বেগম, বললেন সে কি, আজকে চলে যাবে মানে কি? প্রজ্জ্বল তো আজকেই এলো, আর 2 দিন থেকে যা, তোর আঙ্কেলও ফেরুক। প্রজ্জ্বল তাড়া নিয়ে বলল, আন্টি অন্য কোনো দিন আসবো, একদম বাবুকে নিয়ে, আমাদের ছোট পিচিকে নিয়ে। আমাদের অবস্থায় ওকে কোথাও রাখতে। হৃদিতার দিকে তাকাতে থেমে গেল প্রজ্জ্বল, হৃদিতার কটমট দৃষ্টি ওর উপর। প্রজ্জ্বল হাসি মুখে সীমা হকের থেকে আজ আসি বলে বিদায় নিল। হৃদিতাও হালকা জড়িয়ে ধরে সীমাকে বেগমকে সামলে নিল। প্রজ্জ্বল হৃদির লাগেজটা হাতে নিতে হৃদি পট করে প্রজ্জ্বলের হাতের একটা বাহু চেপে ধরলো। প্রজ্জ্বল হতমত খেয়ে হৃদির হঠাৎ ভালো মানুষে খেয়াল করে দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারলো হৃদিতা ওই মোমেনা বেগমের দিকে তাকিয়ে আছে। ঠোঁটে হালকা হাসি রেশ, আর মোমেনা বেগমের চেহারা দেখার মতো হয়েছে নিকোষ কালো মেঘের ধাঁচ ওনার চোখে মুখে পড়েছে। গেট অবধি প্রজ্জ্বল হৃদিতাকে এগিয়ে দিলেন সীমা বেগম। প্রজ্জ্বল আরও একবার তাকে বিদায় জানিয়ে গাড়ি টান দিল। আধা ঘন্টা যাবৎ গাড়িতে কারোর মধ্যে কোনো কথা নেই। ঘন্টাখানেক যেতে হৃদিতা হঠাৎ গাড়ি থামাতে বলল প্রজ্জ্বলকে। প্রজ্জ্বল বুঝতে না পেরে গাড়ি থামিয়ে দিতে হৃদিতা গটগট করে লাগেজ হাতে নেমে পড়লো। প্রজ্জ্বল প্রথমত কিছু বুঝতে না পারলে মস্তিষ্ক চকিত হতে গাড়ি এদিকে রেখে লক্ষ্যে চটপট নেমে পড়লো। প্রজ্জ্বল নেমে রাস্তা ধরে দুদিকে তাকিয়ে কোথাও হদিশ পেল না হৃদিতার। খেয়ে হারিয়ে পিছনের রাস্তা ধরে কিছুটা সামনে দ্রুত গতিতে এগিয়ে গেল প্রজ্জ্বল। এই 2 মিনিটে কোথাও উদয় হলো এই মেয়ে, অদ্ভুত তো। প্রজ্জ্বলের চোখ হঠাৎ রাস্তা ছাপিয়ে ডান দিকে ধরে যেতে মুখে চিন্তিতভাবে কাটিয়ে প্রশস্ত হলো হাসি। ছুটে গেল সেদিকটা। হৃদিতা সেখানে কাঠের পাতানো একটা ব্রিজের মতো জায়গায় পানিতে পা ডুবিয়ে বসেছে, বিশাল আকার একটি নদী। দেখে মনে হচ্ছে এই জায়গাটা ছোট রকমের একটা ফেরিঘাট, তবে মানব শূন্য একেবারে। প্রজ্জ্বল প্যান্ট গুটিয়ে হৃদির পাশে বসে পানিতে পা ডুবিয়ে বলল, তোর বাবা মেয়ে এমন উল্টো ধাঁচের কেন বুঝি না, হুটহাট ছোটোখাটো অ্যাটাক করিয়ে দিস আমার। একদিন সৌদে আসলে সব প্রতিশোধ নিয়ে নেবে। প্রতিশোধ নেওয়ার কি বাকি আছে? আর কিসের প্রতিশোধ নিলেন আপনি আমার জীবনটা এলোমেলো করে? ভালোবাসা আপনি শিখিয়েছিলেন আমায়, মাঝপথে ছেড়ে দিয়ে এখন দরদ উতলে পড়ছে। চলে যান এখান থেকে, খুশি হবো। হৃদিতের উল্টো ধাঁচের কথায় কর্ণপাত করলো না। প্রজ্জ্বল উঠে দাঁড়িয়ে হৃদের এক হাত ধরে বলল, এসব কথা না হয় বাসায় গিয়ে হবে, এখন চলো, ফিরতে দেরি হবে, অনেকটা পথ আছে এখনও। হৃদিত জোরে করে হাতটা ছাড়িয়ে নিলে প্রজ্জ্বলের থেকে। উঠে দাঁড়িয়ে কটাক্ষ করে বলল, আপনার সাথে এক পা রাস্তাও যেতে চাই না আমি। শুনেছেন আপনি? যেতে চাই না আমি, চলে যান এখান থেকে। অসহ্য লাগছে আপনাকে, আপনার থেকে পিছু ছাড়াতে এখানে এসেছি, বুঝতে পারছেন না আপনি? আপনার থেকে বারবার মতো মুক্তি চাচ্ছি, এই মুহূর্তে এখান থেকে চলে যান। প্রজ্জ্বল মাথা নিচু করে হৃদিতার প্রত্যেকটা কথা শুনলো। তারপর হঠাৎ অগ্নিদৃষ্টি নিয়ে হৃদির দিকে তাকিয়ে ওর কোমর চেপে কাছে টেনে নিল, শক্ত করে জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, নিজেই সবসময় যা বোঝিস সেটাকে বড় মনে করিস কেন? আমার কথা শোনার তো কখনো প্রয়োজন মনে করিস না। সেদিন পরীক্ষা শেষে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিলাম আমি, রাতে তোকে সারপ্রাইজ দেবো বলে প্রথমে তোদের বাসা থেকে গাড়ি ছুটিয়েছিলাম। রাস্তায় কতবার ফোন করেছিলাম জানিস? তোর কোনো আইডিয়া আছে কতবার চিন্তার মধ্যে আমি চট্টগ্রাম থেকে ফিরেছিলাম? আমার কথার অবাধ্য হয়ে দেরিতে ফিরেছিলি। আমি না থাকে তখন খুব ডানা গজিয়েছিল। একটা দিন বান্ধবীদের সাথে না বের হলে হতো না, তাও আবার ফিরেছিলি কত রাতে। সেদিন তোদের বাসার রাস্তার সামনে তোর দম ফাটানো চিৎকার কী অবস্থা হয়েছিল আমার জানিস? থমকে গিয়েছিলাম সেদিন। তোর হৃদয় কাঁপানো চিৎকার কলিজা ছেড়ে যাচ্ছিল, আমার দম আটকে এসেছিল, হৃদস্পন্দন থেমে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। কম্পিত হাত পায়ে তুলে নিয়েছিলাম তোকে। তোর প্রত্যেকটা চিৎকারে আমার নিঃশ্বাস থেমে যাচ্ছিল। সারপ্রাইজ দিতে এসে নিজে সারপ্রাইজ হয়েছিলাম। প্রজ্জ্বলের কথা শুনে হৃদিতা ছাড়িয়ে নেওয়ার জন্য ছটপটানে থেমে গেছে। অনেকক্ষণ ছলছল চোখে তাকিয়ে আছে ও প্রজ্জ্বলের দিকে। প্রজ্জ্বল হৃদিকে আর একটু শক্ত করে চেপে ধরে বলল, সেটুকু অবধি ঠিক ছিল, সেবারের মতো বাঁচিয়ে নিয়েছিলাম তোকে। ভেবেছিলাম তুই ঠিক হয়ে গেলে তোকে নিয়ে বিদেশ পাড়ি দেবো আমি, কিন্তু সেই পরিকল্পনা ওভাবেই থেকে যায়। রাহান আবারও তোকে অ্যাসিড অ্যাটাকের পরিকল্পনা করে তোদের বাসার চারদিকে লোক লাগানো ছিল আমার। সে ফাঁকেও রায়ান ঢুকেছিল বাসায়। সেদিন রাতে নাইম তোর ওষুধ দিতে এসে রায়ানকে দেখতে পেয়েছিল কার্নিশ বেয়ে উঠতে। সেদিন নাইম না দেখলে হয়তো তোকে হারিয়ে ফেলতাম চিরতরে। হৃদিতা এখনও ছলছল চোখে তাকিয়ে আছে প্রজ্জ্বলের দিকে। প্রজ্জ্বল আবারও বলল, রায়হান থামেনি সে অবধি। সেদিন পালিয়ে গেলেও পরবর্তীতে নিপাকে কিডন্যাপ করেও। নিপা আপুও? কৌতূহল নিয়ে প্রশ্ন করল হৃদিতা। নিপা, কোনো হদিস পাচ্ছিলাম না ওর। রাতুল ভাইয়ার
পাগল অবস্থা। আর এই কারণে হঠাৎ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আমি। নিপাকে খুঁজে পাওয়ার পর আমি তোকে বিদেশ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত পাল্টাই। আমি তো এই দেশ ছাড়তে পারবো না, আমার পরিবার, মামু মামুনি সবাইকে দেখতে হবে আমায়, তাই তোকে জিসানের সাথে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি জানি সিদ্ধান্তটা ভুল ছিল আমার, কিন্তু তুই ক্ষমা চাওয়ার সুযোগটা অবধি দিসনি। ভালোবাসি কোনোদিন বলি না, আর ডিরেক্ট ঘৃণা করে বলে দিলি। এত সহজে বলেছিল। কষ্ট হয়নি? একটুও কষ্ট হয়নি? চলে যেতে বললি না? চলে যাব, একেবারে চলে যাব তোর জীবন থেকে। একা থাকতে চাইছিস থাক, দূর থেকে পাশে থাকবো তোর, তবে কোনো দিন তোর চোখের সামনে আসবো না। প্রজ্জ্বল ছেড়ে দিল হৃদিতাকে। গটগট পায়ে চলে গেল সে। হৃদিতার হাত পা কাঁপছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। অকারণে এই বিশ্বাসযোগ্য মানুষটার একটা অপরাধে এত দূর ঠেলে দিয়েছিল। হৃদির এবার নিজের প্রতি ঘৃণা হচ্ছে, পা দুটো অবশ লাগছে, নিজেকে সামলাতে না পেরে ওখানে বসে পড়ল হৃদিতা। শ্রাবণ মেঘের দেশে গুড়ুম গুড়ুম শব্দ ছড়াতে জমজমে নামলো বৃষ্টি। প্রকৃতি দোটানা থেকে মুক্তি পেল। বৃষ্টির শীতলতার এদিকে ছুঁয়ে চকিত হলো অসচরিত স্বরে। বৃষ্টি ঝমঝমানো শব্দ ছাপিয়ে চিৎকার করে উঠল প্রজ্জ্বলের নাম ধরে। হৃদির ডাক কানে যেতেই সব ভুলে গেল। প্রজ্জ্বল ঘাট ঘুরে হৃদিতাকে বসে থাকতে দেখে ছুটে এলো সে। হাঁটু মুড়িয়ে হৃদির গালে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে হৃদরানী, কি হয়েছে? আজ এ বর্ষণে ভিজাতে পেরেছে আমার প্রেমিক পুরুষের মন, আবারও ফিরে দিয়েছে আমার প্রতি দুর্বলতম মানুষটাকে। আজ আমার খুশিতে বর্ষণ আত্মহারা হয়েছে, আমার খুশিতে মেঘময়ূর হিংসে হচ্ছে। সেই হিংসে পৃথিবীময় ছড়িয়ে দিতে বলতে চাই, ভালোবাসি প্রজ্জ্বল, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। হৃদিতা এক নিঃশ্বাসে কথাগুলো চিৎকার করে বলে 2 সেকেন্ডের জন্য আবদ্ধ হলো। প্রজ্জ্বলের কম্পিত উষ্ঠদয় লজ্জাসিক্ত আঁখি পল্লব খুশিতে মাতোয়ারা হয়ে দৃষ্টি আড়াল করার তাগিদে প্রশস্ত বুক নেমিয়ে রইল। অবাধ্য হাত খামচে ধরল বুকের কাছে শার্টের অংশ। হৃদরানী? প্রজ্জ্বলের বুকে মাথা গুজে রেখেই বলল হৃদিতা তখনই লজ্জাজনক কাজে। এখনো আঁখি পল্লব নেতে আছে, বৃষ্টি থামেনি এখনো। হৃদিতা প্রজ্জ্বল ঘাটের পানিতে পা ডুবিয়ে বসে আছে। আমাদের ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু বলো তো? হৃদিতা এবার চোখ তুলে তাকালো। কিছু মুহূর্ত প্রজ্জ্বলের মুখের দিকে তাকিয়ে হো হো করে হেসে দিল। প্রজ্জ্বল মৃদু হেসে হৃদিকে হাত দিয়ে আবারও আগলে নিয়ে বলল, এই প্ল্যানটা নিশ্চিত তোর বাবার ছিল। ভুয়া রিপোর্ট বানিয়ে জামাইকে ফাঁসানোর মোক্ষম সুযোগটা কিছুতে হাতছাড়া করেননি ধড়িবাজ শ্বশুর। হৃদিতা আবারও জোরে করে হাসলো, বলল, আব্বু আম্মু দুজনে হেল্প করেছে, তবে আইডিয়াটা ছিল আমার, আর প্ল্যানটা সাকসেস করে দিয়েছে ফুফি। আম্মা? জি, আপনার আম্মা। ফুফির একজন বান্ধবী গাইনি ডাক্তার, তাকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে এক প্রকার জোর জবরদস্তি করে রিপোর্টটা বানিয়ে নিয়েছিলাম। তোদের পুরো বংশটাই ধড়িবাজ। দুজনে হেসে উঠল এবার। হৃদিতা হাসি থামিয়ে কোনোরকম বলল, আচ্ছা ওই মোমেনা বেগম কি আব্বুর মতো তোমার উপর ক্রাশ ট্রাশ খেয়েছে নাকি? ওই মহিলা আচ্ছা খচ্চর, আমায় যে দেখে দু চোখকে সহ্য করতে পারছিল না, আর আপনি যেতেই গলে জল। প্রজ্জ্বল হাসলো, হৃদির গালে গাঢ় করে আদর ছুঁয়ে বলল, মায়া মায়া, ও মায়া তুই বুঝবি না। তোর মতো তিত করলাকে দেখলে সবাই তো ঝগড়া করবি। আমাকে দেখে শেখ একটু, কত মিষ্টি একটা ছেলে। হ্যাঁ মিষ্টি না ছাই, টেস্ট করে দেখবি আবার। 2 সেকেন্ডে বোধহয় বুঝতে পারিসনি। প্রজ্জ্বলের লজ্জা মিশ্রিত কথায় চোখ নিবি প্রজ্জ্বলকে জড়িয়ে ধরল হৃদিতা। ভাবছি আজ কাজে অফিসে বিয়েটা সেরে তারপরে এদিক থেকে হানিমুনে চলে যাব। সীমান্টিকে বলে এলাম না, পরের পুচকে নিয়ে যাব। চল বিয়ে করবো আজকে। হৃদির হৃদস্পন্দন বেড়ে গেছে। ছোট করে উত্তর দিয়ে প্রজ্জ্বলের গলায় আঙুল গাঁথালো জোরে করে। প্রজ্জ্বল 2 হাতে এবার শক্ত করে জড়িয়ে নিল হৃদিতাকে। মাথায় বার কয়েক কদর ছুঁয়ে ফিসফিসিয়ে উঠল, বৃষ্টি তোর কাঁপিয়ে সেটা পৌঁছে গেল হৃদিতার কর্ণকুহরে। কথা দিয়েছিলাম আগলে রাখবো মরণ অবধি। হঠাৎ এক ভয়ঙ্কর রাত উল্টে পাল্টে দিল সব কিছু। থেমে গিয়েছিল আমি। মাঝপথে এসে কষ্ট হলো, ছাড়তে চেয়েছিলাম জানি, এবং এমন ভয়ঙ্কর কোনো রাত না আসুক এই পৃথিবীতে। মায়াময়ের জলসানো চেহারার তীব্র চিৎকার অসহায় না হোক প্রেমিক পুরুষ। তার মেঘবালিকার মায়াময়ের চেহারা দেখি শুধু বারংবার হৃদস্পন্দন বাড়ুক, চঞ্চল হোক হৃদস্পন্দন তার উচ্ছল হৃদয় হরণীকে দেখে। ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। আমার হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার